রাজনীতিতে অকল্পনীয় ঘটনা ঘটে গেছে। হামাক অনেকেই করছিলেন এই রুমিন ফারহানারে নিয়ে এপিসোড করতে, মেলা দিন থেকে ভাবছিলাম করবো না, কিন্তু সে তার লিমিট ক্রস করেছে। জামাত এমনভাবে রুখে দাঁড়াবে 11 তারিখের পর, আমাদের দেশের পুরো পরিস্থিতি পাল্টে যাবে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। শুধু কি মনোনয়ন বঞ্চনা, নাকি এর আড়ালে অন্য কোনো খেলা? বিএনপির দুর্দিনের কাণ্ডারিদের কেন ছুড়ে ফেলা হলো? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিটা হঠাৎ করে আবার প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠেছে। এবারের যে উত্তপ্ততা, সেটা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কঠিন এবং মারাত্মক। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিটা হঠাৎ করে আবার প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠেছে। এবারের যে উত্তপ্ততা, সেটা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কঠিন এবং মারাত্মক। কি নিয়ে এই উত্তপ্ততা ছড়ালো? জুলাই সনদ স্বাক্ষরের পরে হঠাৎ করে বিএনপির কি হলো আমরা জানি না। তারা এটাকে প্রতারণাপূর্ণ, অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতারক, বিভিন্ন উপাধিতে ভূষিত করে তারা এখন এইখান থেকে বিরত থাকছে। তারা এটা চায় না। পরিষ্কার করে বিএনপি ইতিমধ্যেই বলে দিয়েছে মেজর হাফিজউদ্দিন আহমদের মাধ্যমে যে জুলাই সনদ আমাদের দরকার নেই, ওটা দিয়ে আমরা কি করব? আমাদের দরকার গণতন্ত্র এবং একটা নির্বাচন। তার মানে সবকিছু নির্বাচনের জন্যই হয়েছে। জুলাই সনদ না হলে এদেশের রাজনীতির ভিত্তি কি? বিএনপি বলছে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। তাহলে এটাই যদি হয়, তো এই সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ না থাকলে শেখ হাসিনা তো এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। সেটাও যদি না হয়, তাহলে এই সংবিধানের আলোকে চলমান সংসদের মেয়াদ তো 2029 সাল পর্যন্ত, তাহলে নির্বাচন কিসের? তাহলে বিএনপির বিষয়টা এরকম হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাঝখানে বাদ দিয়ে অলাদ্দাল্লিন। এটা তো হয় না ভাই, এটা তো রাজনীতি না। এটা কোন ধরনের রাজনীতি? এটা কি রাজনীতি হচ্ছে বাংলাদেশে বুঝতে পারছি না। যাই হোক, এরকম জুলাই সনদ বাস্তবায়নের পথে যখন বিএনপি প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, তখন জামাত ইসলাম সহ সমমনা 8টি দল মিলে একটি ঐক্যবদ্ধ কর্মসূচি ঘোষণা করেছে, 5 দফার একটা কর্মসূচি। এই কর্মসূচি ঘোষণা করার পরে রাজনৈতিক অঙ্গনে সরকার এবং বিএনপি সহ বিরোধী মত যারা আছে, জুলাই সনদের বিপক্ষে যারা আছে, তাদের ভিতরে এক ধরনের ভয় বা কম্পন শুরু হয়ে গেছে। এমনকি সরকার নিজেও কিন্তু একটু বিপাকে পড়ে গেছে। এই কারণেই যে এই জুলাই সনদ বাস্তবায়নের উদ্দেশ্যে যে 5 দফা দাবি নিয়ে জামাত ইসলাম আজকে, আমি যে ভিডিওটি এখন করছি অর্থাৎ 6 নভেম্বর পল্টনে যে সমাবেশটি আজকে করেছে, যে মিছিল করেছে, এই মিছিলের এক পর্যায়ে জামাত ইসলাম যখন প্রথম শুরু করে এবং এক পর্যায়ে বাকি 7টি দলের মিছিল যখন এসে ওইখানে একত্রিত হয় পল্টনে, এটা অন্যরকম একটা দৃশ্যের অবতারণা হয়। লোকারণ্য, মানুষের মাথা ছাড়া আর ঢাকার শহরে কিছু দেখা যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। সেখান থেকে তারা 8 দলের নেতারা সরকারের প্রতি একটা বিশাল আলটিমেটাম ছুড়ে দিয়েছে, চরম একটা আলটিমেটাম, যেটাকে আমরা আলটিমেটাম বলি আর হুমকি বলি, যাই বলি না কেন, দিয়েছে। জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি কিন্তু আরো এক ধাপ এগিয়ে গিয়ে তিনি বলেছেন, যদি সোজা আঙুলে ঘি না ওঠে, তাহলে আঙ্গুলটা বাঁকা করে কিভাবে ঘি তুলতে হয় সেটা আমাদের জানা আছে। এটি কিন্তু সরকারের প্রতি বিশাল একটা চ্যালেঞ্জ এবং হুমকি। এখন সরকার এইটাকে কিভাবে হ্যান্ডেলিং করবে, কিভাবে সরকার এটাকে একটা ফরম্যাটের ভিতরে নিয়ে আসবে, তাদের সাথে বসে কিভাবে এটাকে সলভ করবে, সমাধান করবে, এটা কিন্তু সরকারকে করতে হবে। কোন 5 দফা দাবিতে জামাত ইসলাম এবং সমমনা 8 দল মাঠে নামলেন, সেই বিষয়টি আমি আপনাদেরকে বলবো। তার আগে এই বিষয়ে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি যে কথাটি বলেছেন, তিনি পরিষ্কার করে বলেছেন যে আগামী 10 তারিখের ভিতরে আমরা যে 5 দফা দাবি ঘোষণা করছি, যে দাবি নিয়ে মাঠে নেমেছি, এই দাবির বাস্তবায়ন না হলে আগামী 11 তারিখ ঢাকা হবে মিছিলের শহর, ঢাকা হবে বিক্ষোভের শহর, ঢাকা হবে গণবিস্ফোরণের শহর। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় এসে তারা সবকিছু কিন্তু অচল করে দেবে। তাদের যে দাবি, এই দাবিটা কিন্তু অযৌক্তিক নয়। প্রথম দফা দাবি, জুলাই সনদের বাস্তবায়ন চাই। অর্থাৎ এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে
সেই ঘোষণা সরকারকে দিতে হবে, এটি বাস্তবায়ন করতেই হবে। এটি কিন্তু এই মুহূর্তে 5 তারিখের পরে, 5 আগস্টের পরে বাংলাদেশের গণমানুষের দাবি হয়ে গেছে। এটা জুলাই সনদ এখন যদি কেউ না চেয়ে থাকে এবং এটা যদি কেউ বিরোধিতা করে থাকে, হোক সেটা বিএনপি হোক সেটা অন্য কেউ, তাহলে কিন্তু তারা জাতীয় গাদ্দার হিসেবে নিজেদেরকে উপস্থাপন করবে। সুতরাং জামাতের প্রথম দফা দাবি এটা যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, এই বাস্তবায়নের রূপরেখা ঘোষণা করতে হবে। নাম্বার 2, জুলাই সনদের বাস্তবায়ন উপলক্ষে গণভোটের আয়োজন করতে হবে, সেটা আগামী জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের ভিতরে। জামাত এমনভাবে রুখে দাঁড়াবে 11 তারিখের পর আমাদের দেশের পুরো পরিস্থিতি পাল্টে যাবে। আসসালামু আলাইকুম। ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসা ক্যান্সেল হয়ে গেছে। আজকে একটা মিটিং ছিল, যে মিটিংটা করেছিল যারা ডক্টর জাকির নায়েক সাহেবকে এখানে আনতে চেয়েছিলেন, তাদের যে প্রিপারেশন ছিল, আপনারা সবাই জানেন যে এত বড় একটা দল আসতে গেলে তার আগে অনেক প্রিপারেশন থেকে থাকে। প্রায় 80-90 জন মানুষের আসবার কথা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় 8টি জায়গায় অনুষ্ঠান করবার কথা, মানে ওনার বয়ান দেওয়ার কথা। ওনাদের ইকুইপমেন্টসের আগে চলে আসছে এমন কথাই আজকে শুনলাম। ওনারা এই যে অ্যারেঞ্জমেন্টগুলো এতদিন করছেন, এটা বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের কাছ থেকে অনুমতি নিয়েই করেছেন। তারপর কি হলো, তারপর আমরা একটা নিউজ পেলাম যে ভারত থেকে বলা হয়েছে যখন জাকির নায়েক ভারতে ওয়ান্টেড, ওনারা যদি বাংলাদেশে আসেন তাহলে তাদেরকে যেন হস্তান্তর করা হয়। এখানে এটা নিয়ে অনেক মুখরোচক আলোচনাও হয়েছে। আপনারা জানেন, অনেকে হেসে হেসে বলেছে ঠিক আছে, আমরা জাকির নায়েককে আনবার পর আপনারা যদি বলেন যে উনি একজন ওয়ান্টেড পারসন, আপনাদের দেশে এসছে, আমাদের কাছে ফেরত দেন, তাহলে আপনারা তো শেখ হাসিনাকে ফেরত দিচ্ছেন না। এই কথাগুলো চালাচালি হয়েছে, কিন্তু এই কথাগুলোকে যে সিরিয়াসভাবে নিয়েছে সরকার, তার প্রমাণ কিন্তু আজকে হয়ে গেছে। এই জন্য আজকে এই জাকির নায়েক সাহেবের বাংলাদেশে আগমনটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। সরকার কি কারণ দেখিয়েছে? সরকার তো নিশ্চয়ই কথা বলবে না যে ভারতের কথায় আমরা বন্ধ করেছি। সরকার যেটা বলতে চাচ্ছে যে এমনিতেই বর্তমানে আর্মির অর্ধেক অংশ ব্যারাকে ফিরে গেছে, দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয়। আপনারা জানেন, বিএনপি যেদিন তাদের মনোনয়ন তালিকা প্রকাশ করলো, তারপর থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম ঘেঞ্জাম শুরু হয়েছে। সেটা রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুর, দলে দলে আক্রমণ, 2 দলের মধ্যে হতাহত, এবং এর মধ্যে অলরেডি চট্টগ্রামে আরশাদুল্লাহ সাহেব একজন প্রার্থী, উনি গুলিবিদ্ধ হয়েছেন, একজন সেখানে মারা গেছে, যদিও তাকে বলা হচ্ছে সন্ত্রাসী, কিন্তু অনেকে আবার বলছেন উনি তো আরশাদুল্লাহ সাহেবেরই মানুষ। এই সেই বিতর্কে আমি গেলাম না। আমি যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হলো যে সরকারের কথা হলো যে দেশের যে সার্বিক পরিস্থিতি এখন আছে, সামনে ইলেকশন, এই সময় জাকির নায়েক সাহেব যদি আসেন তাহলে তার নিরাপত্তার ব্যাপারে সরকার সামলাতে পারবে না, যেহেতু অলরেডি বাংলাদেশে একটা টালমাটাল অবস্থা শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমরা চাই না এই মুহূর্তে ডক্টর জাকির নায়েক আসুক। ডক্টর জাকির নায়েককে আসবার জন্য আমাদেরকে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তার মানে ইলেকশনের পর। সরকার নিজেও যায় না ইলেকশনের পর কারা সরকারে আসবেন, সেটা বিএনপি আসবেন না জামাত আসবেন, সেটা একমাত্র জনগণই জানেন। রাজনীতিতে অকল্পনীয় ঘটনা ঘটে গেছে। বিএনপির গুরুত্ব শেষ। কি ঘটেছে দর্শক দেখেন, বিএনপি নিজেরা বলছে কান্নাকাটি কত প্রকার ও কি দেখেন। বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না, এর মানে বিএনপিকে অবজ্ঞা করা হচ্ছে। দেখেন, গর্ব অহংকার মানুষকে কোথায় নামাতে পারে। বিএনপির কি ভাব, এখনো বিএনপির কিছু ছাত্রী আছে না, এসব ছাত্রী টেলিভিশনে যায়, শাহেদ আলম, এসব ছাত্রী বলে যে জামাত যদি বিএনপির কাছে 60 আসন যায় তাহলে ওইসব সংস্কার গণভোট কিচ্ছু না, জামাত একদম সুরসুরে নির্বাচনে চলে আসবে। এবং মির্জা ফখরুলও বলেছেন যে জামাত বিএনপির কাছে সম্মানজনক কিছু আসন চায়। মানে ভাব এরকম যে বিএনপি বাংলাদেশের রাজা, সব সিট তাদের, এখন তারা কত সিট কাকে দেয়, এরকম একটা ভাব যে বিএনপি ধারে কাছে কেউ আছে, সবচেয়ে বড় দল 290 আসন পাবে, আওয়ামী লীগ নাই, কে ঠেকায় বিএনপিকে? কি অহংকার, কি গর্ব। কিন্তু সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে ছাত্র সংসদ নির্বাচনে, যে না বিএনপি যা বলে ওগুলো ফাঁকা বলি, বিএনপি আসলে ফাঁকা কলসি এবং জয় বাংলা। দর্শক,
ডাকসু নির্বাচনে বলেছিল যে ডাকসুতে শিবির, ওই শাহেদ আলমরা বলেছিল, ওদের কোনো লজ্জা শরম আছে যে ডাকসুতে শিবির জিতবে? এটা অসম্ভব, ও কিচ্ছু জিততে পারবে না, একটাও জিততে পারবে না। মানে কি হয়েছে? বিএনপির যে এই গর্ব অহংকার ভাব, পায়ের তলায় মাটি নেই, কলসির মধ্যে পানি নেই, ফাও জায়গায় ভাব, এই ভাব তাদেরকে কোথায় নামিয়েছে দেখেন। এখন তাদেরকে কেউ দাম দেয় না। এখন বলছে আমাদেরকে আপনারা গোনেন না কেন ভাই, আমরা তো ভেসে আসি নাই। একটা এই কথা কখন বলে? আমরা তো ভেসে আসি নাই, আমাদেরকে অবজ্ঞা করবেন না। মির্জা ফখরুল তার এই বক্তব্য বিশ্লেষণ করছি, আপনাদের বিশ্বাস হয় এই বক্তব্য দিয়েছে মির্জা ফখরুল? হ্যাঁ দিয়েছে। ইত্তেফাক, বিএনপিকে অবজ্ঞা করবেন না, ফল ভালো হবে না। কালবেলা বিএনপি ভেসে আসে নাই, মজা না? বিষয়টা কেমন একটু ডিটেলস আপনাদেরকে বুঝাই। গ্রামে আপনি দেখবেন, বাংলাদেশের গ্রামে কিছু লোক শ্বশুর বাড়ি থাকে, ঘর জামাই বলা হয়, ওখানে থাকে, ওখানেই সন্তান হয়, সন্তানের ওখানে বড় হয়। এটা নানান কারণে থাকে। এটা যে ওই লোকের পেশা নেই অথবা বাড়িঘর নেই, বাবা মা নেই, এ কারণে তা না। হয়তোবা শ্বশুরের অনেক ধন সম্পদ, অথবা শ্বশুরের কোনো ছেলে নাই, শুধু মেয়ে, এই জন্য একটা জামাইকে বলছে বাবা তুমি এখানে থাকো, ভালো, এটা কোনো অন্যায় না, এটা সিম্পল, ভেরি সিম্পল, থাকতে পারে। তো এরকম যারা থাকে তাদেরকে গ্রামের একদম প্রত্যন্ত গ্রামে যদি হয়, তাদেরকে বলে, বরিশালে আঞ্চলিক ভাষায় বলে হুমাইন্যা। এবং ওই সন্তানদেরকে মানুষ গালি দেয়, ধরো তো হুমাইন্যা। আবার কেউ যদি মাইগ্রান্ট হয়, এক এলাকা থেকে আর এক এলাকায় যে বাড়ি করে অথবা ভাড়া থাকে বা নতুন আসে, তখন তাদেরকে, যদি এখন এটা অনেকটা কমেছে, তখন মানুষ বলে যে তোরা তো হুমাইন্যা, হুমাইন্যা থাও। এর মানে যার কোনো গুরুত্ব নাই, যার রুট নেই, যার বাপ দাদা 14 গোষ্ঠীর ভিত্তি যে এলাকায় নেই, তাকে মানুষ এভাবে হুমাইন্যা বলে ট্রল করে, কটাক্ষ করে, ভিত্তিলেস, এটা বোঝানোর চেষ্টা করে। আর তার জবাবে ওই ঘর জামাই বা ওই যারা নতুন এসেছে কোনো এলাকায়, তারা বলে আমরা কি ভাইসে আসছি? আমরা ভেসে আসি নাই, আমরা ভাইসাই নাই, আমি জমি কিনছি, এখানে এই বাড়ির মেয়ে বিয়ে করছি, এখানে আমি থাকি, এখানে আমার চাকরি, আমরা তো ভাইসে আসি নাই। আর আমরা তো এই একই দেশের, একই উপজেলার বা একই জেলার, আমি হুমাইন্যা না, ভাইসে আসি নাই। বিএনপির অবস্থা হচ্ছে এরকম। বিএনপিকে দেশের মানুষ বা অনেকেই মনে করে হুমাইন্যা, আর বিএনপির জবাব দিয়েছে না, আমরা হুমাইন্যা না, আমরা কিন্তু ভাইসে আসি নাই। বুঝতে পারছেন পরিণতি কোথায় গেছে? এই প্রশ্নটাই তো আলোচিত হওয়ার কথা না। মূলত হামাক অনেকেই করছিলেন এই রুমিন ফারহানারে নিয়ে এপিসোড করতে, মেলা দিন থেকে ভাবছিলাম করবো না, কিন্তু সে তার লিমিট ক্রস করেছে। তো রুমিন ফারহানা কইছে যে 32 নম্বর ভাঙ্গা আসিল বিভৎস রকমের মাগিবাজি, ইয়াটুকু বিভৎস রকমের মববাজি। এটা শুনেন, ওর কথাই শুনেন। 32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো, তার সঙ্গে নাচানাচি করা, সকল কিছুই হয়েছে। রুমিন ফারহানার আব্বু ছিল সোহরাওয়ার্দীর বডিগার্ডের দল করা লোক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। রুমিন ফারহানা নিজেই কইছে, দেখেন। তো সেই হিসেবে রুমিন ফারহানা আওয়ামী লীগের ছাও বললে কি ভুল হবে? হবে না তো। তো রুমিনের আব্বা পরে আওয়ামী লীগ করেন নাই, মুজিবের বিরোধিতা করেছেন, তো এটা না, এটা আদি পাপ করেছেন আর কি। রুমিন ফারহানার আব্বা, রুমিন তার আব্বুর করা সেই আদি পাপ, মানে আওয়ামী লীগের বিরোধিতা করার আদি পাপ, এখন হাসিনার লেসপেন্সারি করে পুষাই দিচ্ছে। সাব্বাস বাঘের বাচ্চা। রুমিন, আপনাকে একটা গোপন কথা কই, আপনি জানেন যে বাংলাদেশে কয়টা ঘৃণিত নামের মধ্যে আপনি একজন? মার্শাল্লাহ, অভিনন্দন। আরেকজন আছে ফজু পাগলা। তো আপনি এত ফাউল করেছেন রুমিন, যে আপনারা নিয়ে আমার আগে এপিসোড করা উচিত ছিল। তারপরেও আমার একটা স্ট্যান্ডার্ড আছে না, আমি ধরি না সবাই, আপনাকে না ধরলে হচ্ছিল না। তো যাই হোক, আমি করছিলাম না মায়া করে আর কি, চোখলা যায়। আচ্ছা কত, এই রুমিনের আসলে কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? হ্যাঁ, কোন কোন জায়গায় ব্যথা?
আমরা যখন রাজনীতি না করে দৌড়ানি খাইতেছি তখন রুমিন ফারহান টকশো মাথায় বেড়াইতেছে, সংসদে যাচ্ছে, এমপি হচ্ছে, হাসিনার কাছে প্লট চাইছে, শুধু তাই না কৃতজ্ঞ থাকবে বলে করতেছে। কোকিল কাকের বাসা ডিম পাইরা যায়, কাক নিজের বাচ্চা মনে করে পালে। আওয়ামী লীগের সাউ রুমিন ফারহান বিএনপি ডিম পাড়িছে, ও বিএনপি বড় করিচ্ছে আওয়ামী সাউ। আর একটা আছে ফজলু পাগলা, একটা জিনিস দেখেন, মজার জিনিস, আপনারা দেখেছেন মনে হয়, তারপরেও দেখেন রুমিন আর শামীম ওসমানের খাতির দেখেন। শামীম ওসমানের বোন লাগে রুমিন, এটা দুজনেই স্বীকার করেছে। তাই আবার আমরা রাজনীতি না কইরা দৌড়ানি খাইলেও রুমিন বহাল তবে বাংলাদেশে থাকে। দেখেন, শুনেন। আমরা রুমিন ফারহানকে খুঁজে পাচ্ছি না। ও এমন সাজ সেজে আসবে যাতে ক্যামেরা এবং দর্শক দুটি ওর দিকে থাকে, ওর কথাই সবাই শুনে। তার কথা শোনার জন্য সাজে অবশ্যই এমন ভাবে সেজে থাকবে যাতে সবাই ওর দিকেই তাকিয়ে থাকে। আর কিছু ভালো না, কথা সুন্দর করে বলো না। কথা তো ভালোই বলে আমাদের ছোট বোন, যখন আপনি কি তাকে পছন্দ করেন? বোন হিসাবে পছন্দ করি। শামীম ভাইয়ের কেমন লাগে? এটা রাজনীতি করতো না, ব্যক্তিগত উত্তর। শামীম ভাই তো আমার বড় ভাই, মানে আমাদের তো আসলে ফ্যামিলিগত বলো, বহুত পুরানো আমাদের পারিবারিক। যমুনা টিভির টক শো রুমিন ফারহান করছে যে উনি নাকি এখন একা রাতে বাইরে বাইরেতে ভয় পায়, আগে ভয় পেত না। গত 15 বছর আওয়ামী লীগের শাসন আমলে নাকি তাকে ভয় পেতে হয়নি, অনেক বছর পর নাকি ভয়টা তাকে পাইতে হচ্ছে। শুনেন। আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই। আপনিও ভয় পান, স্বীকার করবেন কি করবেন না জানি না, আমি ভয় পাই ভাই। এবং আমি এটা সকল চ্যানেলে বলি, রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে। এটা তো আমি গত 15 বছর বলি নাই। সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন। তার মানে সে নিরাপত্তা ছিল আওয়ামী লীগের আমলে। আচ্ছা, আমরা দেখি আওয়ামী লীগ আমলে কারা নিরাপত্তা ছিল, রুমিন ফারহান নিজের মুখেতে শুনেন। বাংলাদেশে গত 15 বছর কেউ নিরাপদ ছিল না। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।